ছোট গ্রামে রিমা নামের একটা মেয়ের বিয়ে হয়েছিল খুব ভালো একটা পরিবারে। তার স্বামী জামিল তাকে অনেক ভালোবাসতো। আর রিমার বড় ননদ রূপা, যার বিয়ে হয়ে গেছে, সে মায়ের বাড়িতেই থাকতো। সে রিমাকে ছোট ছোট ব্যাপারে বিরক্ত করত। রিমা, তুমি এখনো ঘুমিয়ে আছো? আমার চা কে বানিয়ে দেবে? তখন এই কথা শুনে রিমার শাশুড়ি আর বলে, রূপা, তুমি তোমার চা নিজে বানিয়ে খেতে পারো না? ওর তো মাত্র বিয়ে হয়েছে, ওকে একটু আরাম করতে দাও। তখন এটা শুনে রূপা রেগে যায় আর বলে, কদিন হলো ছেলেকে বিয়ে করিয়ে এনেছে, আর এখন নিজের মেয়ের সঙ্গে এমন ব্যবহার করছো? তুমি তোমার নিজের বউয়ের পক্ষ টানছো? আমি কি এমন চেয়েছি? শুধু তো এক কাপ চা খেতে চেয়েছি। ঠিক আছে, নিজের বউয়ের সঙ্গেই থাকো আর বউকেই ভালোবাসো। আমি চলে যাচ্ছি। এই বলে রূপা মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই চলতে থাকে। এভাবে বিয়ের কয়েক মাস পর্যন্ত রিমাকে ওর শ্বশুর বাড়ির সবাই ভালোবাসতো। কিন্তু যখনই জামিল তার কাজের উদ্দেশ্যে শহরে চলে যায়, তখনই শুরু হয় ওর ওপর অত্যাচার। জামিলের মা আর বোন মিলে ওর ওপর সব সময় নানা রকম অত্যাচার করতে থাকে। সারাদিন বাড়ির সব কাজ করাতে থাকে। রিমা, এই রিমা, তোকে সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করতে বলেছি না? এখন তোর ঘুম ভাঙেনি না? যদি কাল থেকে এই অবস্থা দেখি, তোকে বাড়ির বাইরে বের করে দেব। তখন বাড়ির বাইরে যত ইচ্ছা তত ঘুমাস, বুঝলি? যা, এখন নিজের কাজ শুরু কর। এটা শুনে রূপাও ভীষণ খুশি হয় আর বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছিস কেন? যা, মা কি বলেছে তা কর। হ্যাঁ, আবার আমার দিকে তাকিয়ে আছে, মনে করছে মা ওকে মাথায় করে নাচবে। শাশুড়ি আর ননদের এই কথা শুনে রিমার চোখে জল চলে আসে। সে চুপচাপ ঘরের সব কাজ শুরু করে দেয়। এভাবেই দিন কাটছিল। একদিন রূপা ওর মাকে বলে, মা, আমি শুনেছি চুলার রান্না অনেক মজার হয়, তাহলে আমরা আজকে চুলার রান্নাই খাই, কেমন হবে? এনিওয়ে, আমি তো প্রতিদিন গ্যাসের রান্না খেয়ে বোর হয়ে গেছি। এটা কি কোনো সমস্যা হবে মা? আরে এ আর কি কথা, আমি আজই রিমাকে বলবো আমাদের জন্য চুলায় রান্না করতে। এই বলে শাশুড়ি রিমাকে ডাকতে থাকে আর ওকে চুলায় রান্না করতে বলে। রিমা বলে, মা, চুলায় রান্না করতে গেলে তো কাঠ লাগবে, বাড়িতে তো কোনো কাঠ নেই। কাঠ নেই তো কি হয়েছে, পাশের পাহাড়েই তো কত সুন্দর শুকনো শুকনো কাঠ আছে, যা জঙ্গল থেকে কাঠ নিয়ে আয়। শাশুড়ির কথা শুনে রিমা চুপচাপ পাশের জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। আর এভাবেই নিজের শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে থাকে। রিমা যখন পাহাড়ে উঠছিল, ওর পায়ে হোঁচট খায় আর অনেকটা ব্যথা পায়। তাইও পাহাড়ে একটা গাছের নিচে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। তখনই কোনো একটা প্রাণীর যন্ত্রণাদায়ক আওয়াজ শুনতে পায়। সেটা শুনে রিমা চারদিকে তাকিয়ে দেখতে লাগলো। তখনই ওর চোখ পড়লো একটা জখম অবস্থায় পড়ে থাকা হরিণের ওপর। হরিণটার অনেক বেশি চোট লেগেছিল। সেটা দেখে রিমা বলল, আরে, এই হরিণের পায়ে তো খুব বেশি চোট লেগেছে, আমাকে সাহায্য করতে হবে। এই বলেই রিমা আশেপাশে থেকে কিছু পাতা ভেঙে তার মলম তৈরি করলো আর সেই হরিণের জখমে লাগিয়ে দিল। তখনই এক বৃদ্ধা মহিলা সেখানে এলো এবং রিমাকে বলল, তুমি সত্যি খুবই ভালো মানুষ। তুমি এমন একটা বেজুবান জন্তুকে সাহায্য করে এটা প্রমাণ করেছো এই পৃথিবীতে এখনো যে মানবতা বেঁচে আছে। কি বলছেন? এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, বুঝেছি। চলো, আমার একটা ছোট্ট বাড়ি আছে, তুমি আমার বাড়িতে এসে বিশ্রাম করো। না না মা, আমাকে এখনই কাঠ নিয়ে বাড়ি যেতে হবে। আপনি আমাকে বলেছেন তাই অনেক। আমার শাশুড়ি আমার উপর অনেক রেগে যাবেন নয়তো। ঠিক আছে মেয়ে, কিন্তু তুমি একবার ওই নীলকণ্ঠ পাহাড়ের ওপরে গিয়ে দেখো। ওখানে তুমি খুব সুন্দর একটা রাজপ্রাসাদ দেখতে পাবে। ওই প্রাসাদের ভেতরে আমার অনেক মূল্যবান জিনিস আছে। তাহলে তুমি ওই জিনিসগুলো আমার জন্য এনে দিতে পারবে? হ্যাঁ, পারবো। আপনি এখানেই আরাম করুন, আমি এখনই উপরে গিয়ে আপনার জন্য জিনিসগুলো নিয়ে আসছি। এই বলে রিমা পাহাড়ের উপরে উঠে যায়, যেখানে সে দেখতে পায় দুইটা সোনার আর রূপার মহল। তখন রিমা রূপার মহলের ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে দেখতে পায় দুইটা সুন্দর পরী, যারা বলে, আরে, কে তুমি আর এখানে কিভাবে এলে? সে বলে, আমার আসলে কারো কাছ থেকে এখানে কিছু জিনিস নিতে হবে। পরীরা বলে, ঠিক আছে, তুমি তাহলে ভিতরে যেতে পারো, কিন্তু তার আগে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। বলো তো, তুমি কি প্রস্তুত?
হ্যাঁ, আমি প্রস্তুত। ঠিক আছে, তাহলে তুমি আমাদের এটা বলো তো, যদি তোমাকে দুইটা রাস্তা দেওয়া হয়, যেখানে প্রথম রাস্তা দিয়ে গেলে তোমাকে অনেক সোনা রূপার গয়না দেওয়া হবে, আর দ্বিতীয় রাস্তা দিয়ে গেলে তুমি সম্মান আর ভালোবাসা পাবে, তাহলে তুমি কোনটা বেছে নেবে বলো তো? আমার জন্য সোনা রূপার চেয়ে সম্মান আর ভালোবাসাই বেশি ইম্পর্ট্যান্ট, তাই আমি তো দ্বিতীয় রাস্তাটাই বেছে নেব। সত্যি বলতে তুমি একদম ভালো, সৎ আর সত্যিকারের মানুষ, তাই তুমি এই বাড়ির ভেতরে এখন ঢুকে যেতে পারো। অনেক অনেক ধন্যবাদ পড়েছি। এই বলেই রিমা যখন সেই রূপার রাজপ্রাসাদের ভেতরে ঢুকলো, ওর চেহারা হঠাৎ করেই বদলে গেল, আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠলো। নিজের এই রূপ দেখে রিমা বলল, আরে হঠাৎ করে আমার রংরূপ কিভাবে বদলে গেল? এটা কোনো জাদুকরি মহল না তো? এটা বলেই রিমা যখন অন্য মহলের ভেতরে ঢুকলো, তখনও দেখতে পেল ওই মহলের ভেতরে অনেক সোনা রূপা রাখা আছে, যা দেখে রিমার চোখ ফুলে গেল। আর সে বলল, মনে হচ্ছে এটাই সেই দামি জিনিসপত্র যেগুলো আমাকে আনতে বলেছিল। এই বলে রিমা সেই সব সোনা রূপা নিয়ে ওই মহল থেকে বেরিয়ে এলো, আর সেগুলো নিয়ে ওই ভদ্র মহিলাকে দিল আর বলল, আম্মাজি, এই নিন, আমি আপনার দামি জিনিসগুলো নিয়ে এসেছি। রিমার কথা শুনে সেই মহিলা একটা সুন্দর পরীতে রূপান্তরিত হলো আর বলল, ধন্যবাদ মেয়ে। এটা দেখে রিমা অবাক হলো আর বলল, আপনি কে? আর হঠাৎ করে আপনি কিভাবে পরীতে বদলে গেলেন? এটা কিভাবে সম্ভব? আমার নাম চন্দ্রিকা, আমি ওই দুই প্রাসাদের রানী পরী। আর আমি যখন তোমাকে গাছের কাছে কাঁদতে দেখলাম, তখন আমি এই রূপ ধারণ করেছি, আর তোমাকে মিথ্যে বলে আমার জাদুকরি প্রাসাদে পাঠিয়েছি। এখন এই সব সোনা রূপা তোমার, কারণ তুমি একজন ভালো মানুষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি, কিন্তু এইসব জিনিসের আমার কোনো দরকার নেই। আমি জানি রিমা, কিন্তু এটা নিয়ে যাওয়ায় হয়তো তুমি তোমার শ্বশুর বাড়ির লোকেদের মন তোমার প্রতি বদলাতে পারবে, তাই তুমি এটা সঙ্গে নিয়ে যাও। রানীপুরীর কথা শুনে রিমা সব সোনা রূপা নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছতেই তার শাশুড়ি আর তার ননদ এত সোনা রূপা তার সাথে দেখে তার সঙ্গে ভালো আচরণ করতে শুরু করে। ওরে বৌমা, এইসব সোনা রূপা তুমি কোথায় পেলে? তখন শাশুড়ির কথা শুনে রিমা সব কথা তাদেরকে বলে, আর এসব শুনে দুই মা মেয়ের মনের লোভ আরো বেড়ে যায়, আর তারা দুজনেই সেই জাদুকরি প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা পাহাড়ের উপরে দুটো জাদুকরি সোনা ও রূপার প্রাসাদ দেখতে পায়। সেটা দেখে মা ও মেয়ের চোখ লোভে চকচক করে ওঠে। তখন তারা দেখতে পায় দুটো প্রাসাদের বাইরে পাহারাদাররা দাঁড়িয়ে আছে, এজন্য তারা চুপচাপ রূপার প্রাসাদে ঢুকে পড়ে। প্রাসাদের ভেতরে ঢুকতেই তারা দুজন খুব কুৎসিত হয়ে যায়। মা, মা, এটা কি? আমরা হঠাৎ এমন কুৎসিত কিভাবে হয়ে গেলাম? আমরা মনে হয় কোনো ভুল প্রাসাদে চলে এসেছি। এটা ভুল প্রাসাদ, চল অন্য প্রাসাদে যাই। তারপর তারা জাদুকরি সোনার প্রাসাদে ঢোকে। সেখানে ঢুকেই তারা প্রচুর সোনা রূপা দেখতে পায়, কিন্তু তারা যখনই সেই সোনা রূপা স্পর্শ করলো, তাদের শরীর বিকলাঙ্গ হয়ে গেল। তারা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলল। চোখ খুলতেই তারা নিজেদেরকে নিজেদের বাড়িতে দেখতে পেল। আর ততক্ষণে জামিলও শহর থেকে ফিরে এসেছে, আর তার মা ও বোনের এই অবস্থা দেখে বলল, আরে রিমা, এটা কিভাবে হলো? তুমি আমাকে কিছু বলনি কেন? তারপর জামিলকে সব কথা রিমা খুলে বলে। এটা শুনে জামিল তার মা আর বোনের প্রতি খুব রেগে যায়। তখন রিমা জামিলকে সবটা বোঝায়। তখন জামিল ওদেরকে ক্ষমা করে দেয়, কিন্তু তারা তাদের লোভের শাস্তি স্বরূপ সারা জীবন ওইভাবেই কালো বিশ্রী রূপে আর পঙ্গু অবস্থায় কাটায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো।